আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আর একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। শিক্ষার্থীরা, আশা করি লেকচারটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কারণ চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের উপর আলাদা লেকচার এই চ্যানেলে আপলোড করা হয়। এই লেকচারে তোমাদের বিজ্ঞান বইয়ের 10 নম্বর পৃষ্ঠা আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো, 10 নম্বর পৃষ্ঠায় আছে মূলত প্রশ্ন উত্তর, মানে প্রশ্ন অধ্যায় শেষে যে প্রশ্নগুলো থাকে, আহ, সেই প্রশ্নগুলো এই প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। এটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের একদম শেষ পৃষ্ঠার যে পড়াটা সেটা। তো চলো আমরা শুরু করে দিই। তো দেখো, 1 নম্বরে কি আছে বলো তো? 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ, তাই না? তাহলে শূন্যস্থান পূরণ আমাদের যদি আমরা যদি ভালো করে আমাদের বইটা যদি না পড়ি, তাহলে কিন্তু আমরা এই শূন্যস্থান পূরণটা পারবো না, তাই না? তাহলে চলো আমরা এক এক করে করে ফেলি। শূন্যস্থান পূরণ করার জন্য কিন্তু অবশ্যই তোমার কি করতে হবে বলো তো? রিডিং পড়ে নিতে হবে। তাহলে প্রথমে 1 নম্বরে বলছে, দেখো, ড্যাশ হলো এমন একটি জায়গা যেখানে প্রাণী নিরাপদে থাকে। আচ্ছা, কোন জায়গায় বলো তো প্রাণী নিরাপদে থাকে? কোন জায়গায় বলো? অবশ্যই আশ্রয়স্থল। তাহলে এখানে হবে হলো আশ্রয়স্থল। আশ্রয় হচ্ছে না কেন? আশ্রয় ওকে, তাহলে এখানে হবে আশ্রয়স্থল। ওকে, সরি, এখানে ল হবে আশ্রয়স্থল। 2 নম্বরে বলছে, জীব তার প্রয়োজনীয় সকল বস্তু ড্যাশ থেকে পেয়ে থাকে। কোথায় থেকে পেয়ে থাকে বলো তো? পরিবেশ থেকে। তাহলে এখানে হবে পরিবেশ। পরিবেশ। এরপরে 3 নম্বরে বলছে, উদ্ভিদের খাদ্য তৈরিতে ড্যাশ পানি এবং বায়ুর প্রয়োজন। কি কি প্রয়োজন? সূর্যের আলো। এখানে হবে হলো সূর্যের আলো। সূর্যের আলো। সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন কি জন্য? এই খাদ্য তৈরির জন্য। এবং 4 নম্বরে আছে, মানুষ ড্যাশ আহরণ করতে পরিবেশ পরিবর্তন করছে। কি আহরণ করতে? প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। ঠিক আছে, তোমরা এটা লিখে নিবা, প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ। ওকে, তাহলে গেল হলো আমাদের 1 নম্বরে। এবার 2 নম্বরে সঠিক উত্তর। সঠিক উত্তর টিক দাও। এখানে বলছে 1 নম্বর, খাদ্য তৈরি করার জন্য, মানে খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? খাদ্য তৈরির সময় উদ্ভিদ বাতাসে কি ত্যাগ করে? খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে। 2 নম্বরে বলছে, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোথা থেকে পায়? কোথা থেকে পায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি বলতো? খাদ্য থেকে পায়। ওকে, এরপরে আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন, প্রথম প্রশ্ন, কোন কোন প্রাকৃতিক সম্পদ দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? 2 নম্বরে বলছে, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? 3 নম্বরে, উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন? তো চলো আমরা এটা করে ফেলি। প্রথম প্রশ্ন, কোন কোন প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে? এই যে এখানে দেখো, যেমন এই যে দেখো, বৃষ্টিপাত, তোমরা এটা লিখবা, বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, ভূমিধস এবং ভূমিকম্প, এই প্রাকৃতিক আহ, মানে পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে। পরিবেশের পরিবর্তন ঘটাতে পারে কি কি? বৃষ্টিপাত, তারপরে হলো বন্যা, খরা, ঝড়, ভূমিধস, ভূমিকম্প। হ্যাঁ, এই ভূমিকম্প এগুলো কি হতে পারে? এই ভূমিকম্প প্রাকৃতিক, হ্যাঁ, ভূমিকম্প। তাহলে বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস, ভূমিকম্প এগুলা পরিবেশের পরিবর্তন ঘটছে। এই প্রাকৃতিক দুর্যোগগুলো পরিবেশের পরিবর্তন ঘটছে। 2 নম্বরে বলছে, বেঁচে থাকার জন্য, মানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কি কি প্রয়োজন? কার? জীবের। তাহলে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন কি? আবাসস্থল,
আশ্রয়স্থল, পানি, বায়ু, এই চারটা জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন। আবাসস্থল, আশ্রয়স্থল, পানি, বায়ু। 3 নম্বরে বলছে উদ্ভিদের খাদ্য তৈরিতে কি কি প্রয়োজন। উদ্ভিদের খাদ্য তৈরিতে প্রয়োজন হলো সূর্যের আলো, পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড। তাহলে সূর্যের আলো, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের প্রয়োজন সূর্যের আলো, পানি, বায়ুর কার্বন ডাইঅক্সাইড। ওকে, তো এই গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো এরপরে আসি দেখো আমাদের বড় প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। তো এই বড় প্রশ্নের প্রত্যেকটার আমরা উত্তর বের করি, চলো। তো দেখো প্রথমে প্রশ্ন বলছে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে। তাহলে মানুষ কিভাবে পরিবেশের পরিবর্তন করছে বলতো। মানুষ প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কাটার মাধ্যমে কিন্তু পরিবেশের পরিবর্তন করছে। শস্য উৎপাদন, খামার তৈরি এবং ঘরবাড়ি, রাস্তাঘাট ও কারখানা, ঠিক আছে, এই তৈরির জন্য কি হচ্ছে, প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, এই মানে এই পরিবেশের পরিবর্তন ঘটছে। তাহলে এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, এখানে দেখো এই যে এখানে বলছে যে প্রাকৃতিক, এই যে প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, এইটুকু এই যে পরিবেশের পরিবর্তন সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এইটুকু লিখতে পারো। এবং মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি গৃহ নির্মাণ সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। তাহলে মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি আহরণের জন্য পরিবেশের পরিবর্তন এই যেটা করছে। তারপরে গৃহ নির্মাণের জন্য অনবরত গাছ কেটে পরিবেশের পরিবর্তন করছে। শস্য উৎপাদন, খামার তৈরি, ঘর বাড়ি, রাস্তাঘাট, কলকারখানা তৈরিতে গাছ কেটে এই পরিবেশের পরিবর্তন ঘটাচ্ছে। কে ঘটাচ্ছে বলতো, কে ঘটাচ্ছে? মানুষ ঘটাচ্ছে। ওকে, তো এটা হলো আমাদের বর্ণনামূলক প্রশ্ন। এইটুকু লিখে দিলে যেখান থেকে যেখান থেকে লিখবা মানুষ কিভাবে পরিবর্তন করছে, এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত লিখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এরপরে 2 নম্বর বলছে একটি ইট, ঠিক আছে, 2 নম্বরে বলছে যে একটি ইট সবুজ ঘাসের ওপর কয়দিন রেখে দিলে চাপা পড়া ঘাসের কি ঘটবে। মানে একটি ইটকে যদি সবুজ ঘাসের উপর রাখা হয় তাহলে কি ঘটবে, এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা একটু শুনে শুনে লিখে নিবা। একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়ে ঘাসের রং সাদা হয়ে যাবে। এটার কারণ কি? কারণ হলো উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য পানি, সূর্যের আলো ও বায়ুর প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন হলো সূর্যের আলো, পানি এবং বায়ুর প্রয়োজন। পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোই মূলত দায়ী। ইট চাপা দেওয়া হলে সবুজ ঘাসগুলো সূর্যের আলো পাবে না। এখন একটি ঘাসের উপর যখন তুমি ইট চাপা দিবা, সেই সবুজ ঘাস কিন্তু সূর্যের আলো কিন্তু পাবে না, ফলে ঘাসগুলোর রং কি হয়ে যাবে? সাদা হয়ে যাবে। ক্লিয়ার? এই গেল 2 নম্বর প্রশ্ন। এবারে 3 নম্বর প্রশ্ন, পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে সরি, এটা হবে 2 নম্বর প্রশ্ন, আর সরি এটা হবে 3 নম্বর প্রশ্ন, আর এটা হবে 4 নম্বর প্রশ্ন। ওই যে এটা 4 নম্বর, ঠিকই আছে আমাদের, এই যে এটা 3 নম্বর প্রশ্ন, এটা ঠিক আছে 3 নম্বর প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারবো কি, যে পরিবেশের পরিবর্তনের ফলে কিভাবে জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখো পরিবেশের পরিবর্তনের ফলে জীব কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই যে লাইনটা যদি তুমি পড়ো, দেখো পরিবেশ পরিবর্তন হলে যেগুলো, পরিবেশ পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটুকু তুমি লিখে দিতে পারো। এর সঙ্গে আরো লিখতে পারো মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে। কেন মৃত্যু ঘটে বলতো? এই পরিবেশের পরিবর্তন হলে মানুষ এবং অন্যান্য জীবের মৃত্যু ঘটে। কেন মৃত্যু ঘটে? দেখো যখন এই যে এই হবে,
ধরো বন্যা হলো বা ঝড় হলো, এই ঝড়ে বা এই বন্যাতে বেসিক্যালি মানুষ সাঁতরে উঠে গেলেও কিছু প্রাণীরা কিন্তু মারা পড়ে যায়। হঠাৎ করে বন্যা চলে আসলো বা হঠাৎ এরকম দুর্যোগ ঘটলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক প্রাণী মৃত্যু ঘটে। আবার ধরো ঝড়, এই ঝড়ে কিন্তু প্রাণী এবং মানুষ উভয়েরই কিন্তু মৃত্যু ঘটে। তাই আমরা বলতে পারি এই মানে পরিবেশের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মানুষ ও অন্যান্য জীবের মৃত্যু ঘটে। তারপরে বলতে পারি বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ওই বন্যা বা ঝড় দুটাই হলে বা ভূমিকম্প যদি হয়, বন্যা হয়, ঝড় হয়, ভূমিকম্প হয়, এই তিনটাতেই বাসস্থান কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যার সময় কি হয়, বাসস্থানের মধ্যে কিন্তু পানি ঢুকে যায়, সেখানে থাকার অনুপযোগী হয়ে যায়, অর্থাৎ সেখানে আর থাকা যায় না। ঝড় হলে অনেক সময় টিনের বাড়ি হলে কি হয়ে যায়, ঝড়ে এই বাড়ির চাল বা বাড়িকে উড়িয়ে নিয়ে চলে যায়, বা গাছপালা এমনভাবে ফেলে দেয় বাড়ির উপরে, সে বাড়ির মানে একদম ধ্বংস হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। আর এরপরে যদি তোমার ভূমিকম্প হয়, তুমি যদি বিল্ডিং বাড়িতেও থাকো, ভূমিকম্প হলে যদি বেশি মাত্রার ভূমিকম্প হয় তাহলে কিন্তু সেই বিল্ডিংটা ধসে পড়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কেন? পরিবেশের পরিবর্তন হলে। আবার ফসলি জমি নষ্ট হয়, ফসলি জমি অবশ্যই নষ্ট হয়। খরা হলে, ভূমিধস হলে, বন্যা হলে, ঝড় হলে, এই সবগুলো হলে কিন্তু ফসলি জমি কিন্তু নষ্ট হয়, সেখানে ফসল হয় না। ধরো বন্যা হলো, ধান লাগাইছো, বন্যা হয়ে গেল, ধান সব ডুবে গেল, বা অন্য যে কোনো ফসল লাগাইছো, বন্যা হয়ে গেল, হঠাৎ করে কি হয়ে যাবে, সেগুলা কিন্তু পানির নিচে তলিয়ে যাবে, সেগুলো কিন্তু পাবে না। তাহলে ক্ষতি হলো। ঝড় হলো, তুমি ফসল ফলিয়েছ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাব, এই যে আবাসস্থল ও আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য। আবাসস্থল আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য আমরা এটা লিখব, এই যে আবাসস্থল আশ্রয়স্থলের মধ্যে পার্থক্য কি কি। তাহলে আমরা বলতে পারি যে আবাসস্থল উদ্ভিদ ও প্রাণীকে বিরূপ আবহাওয়া ও আক্রমণকারী প্রাণী থেকে রক্ষা করতে পারে। এই যে দেখো, এই যেখান থেকে এই যে এই যে এই যে আশ্রয়স্থল, মানে আশ্রয়স্থল রক্ষা করতে, আশ্রয়স্থল হলো প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান যা আক্রমণকারী প্রাণী, বিরূপ আবহাওয়া, ঝড় এখান থেকে কি করতে পারে, দেখো রক্ষা করতে পারে। কি রক্ষা করতে পারে? আশ্রয়স্থল। কিন্তু এই আবাসস্থল এই পুরাটাই লিখে খালি রক্ষা করতে পারে না। ঠিক আছে? আশ্রয়স্থল এই ধরনের ক্ষতির মুখ থেকে রক্ষা করতে পারে, কিন্তু আবাসস্থল কিন্তু পারে না। ঠিক আছে? এই গেল একটা। এরপরে আমরা বলতে পারি যে সকল জীবেরই জন্য আবাসস্থল প্রয়োজন। এই সকল জীবের জন্য কিন্তু, এই যে সকল জীবের জন্য কিন্তু আবাসস্থল প্রয়োজন, সকল জীবের জন্য আবাসস্থল লাগবে। ঠিক আছে? এবং শুধুমাত্র প্রাণীর জন্য আশ্রয়স্থলের প্রয়োজন। এই যে দেখো, শুধুমাত্র প্রাণীর জন্য কিন্তু আশ্রয়স্থলের প্রয়োজন। সকল জীবের জন্য, মানে মানুষ হোক, প্রাণী হোক, সকল জীবের জন্য আবাসস্থল প্রয়োজন, বাট শুধু প্রাণীর জন্য কিন্তু আশ্রয়স্থল প্রয়োজন। তারপরে 3 নম্বরে তুমি বলতে পারো আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয় এবং প্রাণী বাস করে। এই আবাসস্থলে দেখো, আবাসস্থলে উদ্ভিদ জন্ম নেয়, প্রাণী বাস করে। এবং এই আশ্রয়স্থলে কি, প্রাণী নিজেদের প্রয়োজন মতো নিরাপদভাবে আশ্রয় তৈরি করে। আশ্রয়স্থলে কি, প্রাণী প্রয়োজন মতো নিরাপদভাবে আশ্রয়স্থল তৈরি করে। ক্লিয়ার? তো এই আমাদের 4টি প্রশ্ন। বুঝতে পেরেছ? তো আজকের লেকচার এই পর্যন্তই। আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা চাইলে সেই 2টি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চ্যানেল 2টির লিঙ্ক এই লেকচারের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যার একটিতে ফুড বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়, অন্যটিতে ব্লগিং ও ট্রাভেলিং বিষয়ের উপর কন্টেন্ট নির্মিত হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, কথা হবে অন্য একটি লেকচারে।